স্যার অন্যরা ফিল আপ করলে মানে মানে আমার আইডি কি শো করবে নাকি হচ্ছে অন্যদের আইডি শো করবে? আচ্ছা, মনে হচ্ছে যার জন্য ইয়ে করবে তার রেফারেন্সটা দিয়ে দিবে just। এখানে মাত্র দুইটা কন্টেন্ট এখানে দেখানো হয়েছে। একটা হচ্ছে পেজ 254, একটা 270। তো একেবারে সরাসরি আপনি 254 এবং 270 চলে যাই। এই দেখেন। সো 254-তে বলা হয়েছে যে 3 মডেল অফ ম্যানেজমেন্ট ইথিক্স, মানে ইথিক্সের 3টা ম্যানেজেরিয়াল কনসেপ্ট আছে। একটা হচ্ছে ইমোরাল, একটা হচ্ছে মোরাল এবং অ্যামোরাল। ইমোরাল জিনিসটা কি এবং এটার এক্সাম্পল কি, অ্যামোরাল জিনিস কি এক্সাম্পল কি, ইমোরাল যেটা, মোরাল যেটা আছে সেটা। এই যে তিনটার কনসেপ্ট কি, এক্সাম্পল কি এবং কোন কোন ক্ষেত্রে এই তিনটা আপনি আইডেন্টিফাই করবেন, আইডেন্টিফাই করার নিয়ম কি, এই জিনিস তিনটা আপনি এখান থেকে পড়বেন। তো ইমোরাল, মোরাল, অ্যামোরাল, তিনটা ম্যানেজমেন্টের ডেফিনেশন, এটা কিভাবে হয় আপনি আইডেন্টিফাই করবেন, এটার একটা এক্সাম্পল। শেষ, এই তিনটা জিনিস। এরপর 270 নম্বর পেজ আমরা যাই। 270-এ দেখবেন যে একটা মোরাল ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, এটাকে বলে ডেভেলপিং মোরাল জাজমেন্ট। তো মোরাল জাজমেন্টের জন্য একটা টেবিল আপনারা দেখবেন বা একটা ছবি দেখবেন, এই যে কোলবার্গ লেভেল অফ মোরাল ডেভেলপমেন্ট, এই যে তিনটা লেভেল এবং তিনটা লেভেলের ভিতরে দুটা দুটা করে মোট 6টা স্টেজ, এগুলোর এক্সপ্লেনেশন লাগবে। এর মূল কনসেপ্ট হচ্ছে, মানে যখন একটা মানুষ বা একটা বাচ্চা অথবা একটা বয়স্ক ব্যক্তি বা কোনো একটা মিডল এজ ম্যান, একটা ছেলে অথবা একটা মেয়ে, এই ধরনের মানুষদের আস্তে আস্তে নৈতিকতা তৈরি হয় মনের ভিতরে, তারা ভালো খারাপ চিন্তা করতে পারে, তাদেরকে আমরা শাস্তি দিতে পারি, তাদেরকে আমরা রিওয়ার্ড দিতে পারি, বা তাদের একটা আদর্শ তৈরি হয়। এইটার 3টা লেভেল আছে। এই 3টা লেভেল, ছোটবেলায় একটা, মাঝখানে একটা, একদম বড় হয়ে একটা। প্রথম লেভেলে কি কি হয়, দ্বিতীয় লেভেলে কি কি হয়, তৃতীয় লেভেলে কি হয়, কিভাবে হয় এবং এটা এক্সাম্পল কি, এটার একটা বর্ণনা আপনাকে দিতে হবে। দুইটা টপিক আপনারা খুব ভালোভাবে ফোকাসিং পয়েন্টে রাখবেন।
এক্সাম্পল এবং ডেফিনিশন সহকারে কিভাবে কাজটা করে এক্সপ্লেনেশন দিবেন, বেশি করে লিখতে হবে এটাতে। এটা হচ্ছে 1 নাম্বার টপিক। মানে 1 নাম্বার পরের টপিকটা হচ্ছে F2 গ্যান চার্ট এবং পার্ট ডায়াগ্রাম। এখানে মাত্র একটা টপিক আপনারা পড়বেন এই চ্যাপ্টারে, তিনটা সেটা হচ্ছে মডেল পার্ট কি ডায়াগ্রাম। বলছিলেন স্যার? জি 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 আর তিনটা মডেলের কথা বলছিলেন স্যার, তিনটা মডেল কি কি মানে? তিনটা মডেল না, মানে তিনটা মোরাল ডেভেলপমেন্ট, তিনটা মোরাল ডেভেলপমেন্ট, হ্যাঁ, কোলবার্গ। এই ডেভেলপমেন্ট তিনটার বিস্তারিত লিখতে হবে আর কি। আর এইগুলি কিন্তু এমন না যে আমি আপনাকে ক্লাস নিচ্ছি, মানে ব্যাপারটা হচ্ছে কি, এখন আপনাদেরকে আমি বুঝাই দিব টপিকগুলো হালকা, আপনারা একটু পড়বেন, পড়ার পরে যেই জায়গাগুলিতে আপনাদের প্রবলেম হবে সেগুলো নিয়ে আপনারা সেন্ট্রালি আরেকদিন আমাদের সাথে অনলাইনে মিটিং করবেন, 1 ঘন্টা আমি আপনাদেরকে পুরো পড়াবো বিষয়টা এরকম। F2 হচ্ছে জ্ঞান পার্ট চার্ট। নিচে দেখবেন পার্ট চার্টের প্রশ্ন দেওয়া আছে, এই যে প্রশ্নটা, এটা আরেকটু নিচে যায়, এই যে পার্ট ডায়াগ্রাম জিনিসটা কি। এই ডায়াগ্রাম জিনিসটা আপনারা হয়তো বা সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনে পড়ে আসছেন, ওইটার উপর বেস করে এই হলো প্রশ্ন, এই টেবিলটা হবে প্রশ্ন, আর এই হচ্ছে অ্যান্সার। এটা কিভাবে আঁকতে হয় সেটা আপনাদেরকে একটু এখান থেকে দেখে নেবেন, আমি আঁকাটা শিখাই দিব। এখানে দুটো এক্সাম্পল দেওয়া আছে। ধরেন এই যে এইটা হচ্ছে আপনার টেবিল, এটা এরকম থাকবে প্রশ্ন, আর এটা সলিউশনটা নিচে দেওয়া আছে। এই দুইটা মাত্র পেজ। আঁকাটা শিখাটা এটা খুবই সহজ জিনিসটা আঁকাটা, তারপর আপনার এই আঁকাটা একবার নিজেরা দেখবেন, প্র্যাকটিস করবেন এই দুইটা জিনিস। আমি হয়তো বা এখানে ভ্যালু চেঞ্জ হতে পারে অনেকটা এরকম। এখানে হচ্ছে ধরেন কোন একটা ব্যক্তি কি কি কাজ করে এবং তার কাজের ডিপেন্ডেন্সি কি এটা বোঝায়। মনে করেন আপনি একটা এ কাজ শুরু করছেন, এই যে এ শুরু হইলো স্টার্ট, হ্যাঁ, তো এ কাজ 0 থেকে শুরু হয়েছে, তারপরে বি বি কাজটা হয়েছে, তো বি এ থেকে আসে, তাহলে দেখেন এ থেকে বি তে যায়, এবং এ থেকে যে বি তে যায় এটা 0 দিনের মধ্যে। আবার এ থেকে সি তে যায়, এই দেখেন এ থেকে সি তে গেল, এটা 0 দিনের মধ্যে। মানে এ থেকে শুরু হয়ে বি আর সি তে চলে গেল। এখন বি কাজটা শেষ করতে লাগে 10 দিন, আর সি কাজটা শেষ করতে লাগে 20 দিন। তার মানে বি এর মধ্যে 10 লেখা 10 দিন লাগবে, সি এর জন্য 20 দিন লাগবে। ওকে, এখন বি এবং সি থেকে কোথায় যায়? ডি তে। তাহলে বি থেকে এবং সি থেকে ডি কোথায় যায়? ডি তে যায়, এই যে ডি তে আসলো, দুইটা থেকে ডি তে গেল তীর। আর ডি কাজটা শেষ করতে কত লাগবে? 30 দিন, এই যে 30 লিখলাম। তাহলে দেখেন আগে ছিল 10, এখন হয়েছে বি, এই যে বি থেকে এতে 10 দিন যাচ্ছে আর এই 10 দিন যাচ্ছে, দুটো যোগ করে হলো 20, মানে 20 দিন পরে ডি এর কাজ শুরু হলো। আর সি এর ক্ষেত্রে দেখেন 20 দিন লাগে কাজ, আর ডি এর সাথে যোগ হবে হচ্ছে 30 দিন, তাহলে 50, এই যে 50 দিন লাগে। তার মানে এখানে আপনি দেখতে পাইতেছেন যে বি কাজ শেষ করার পরে 20 দিন চলে যাবে, কিন্তু সি কাজ শেষ করার পরে ডি এর কাছে 50 দিন চলে যাবে। এইভাবে করে আপনি পুরো নেটওয়ার্ক ডায়াগ্রামটা এঁকে সর্বশেষ যে ডায়াগ্রামটা আছে এই ডায়াগ্রামটা কতদিন লাগতে পারে? 100 দিন। এই 100 দিন হইলো অ্যান্সার। এবং এই যে লাল অংশটা দেখতেছেন এটাকে বলা হয় শর্টেস্ট পাথ, মানে ক্রিটিক্যাল পাথ বলা হয়। তো এটা একবার মানে জাস্ট আপনি দেখেন কনসেপ্টটা, এটা আমি ডিটেইলস একটা এঁকে দেখাবো পরে। 3 নাম্বার যে টপিকটা থাকবে সেটা হচ্ছে টিম ম্যানেজমেন্ট। এখানে মাত্র 2টা টপিক দিয়ে থাকবে, মানে 3 নাম্বার চ্যাপ্টারে। একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ টিম, আর একটা হচ্ছে হাউ টু বিল্ড অ্যান ইফেক্টিভ টিম। একই সাথে আছে দুইটা, আমি আপনাদেরকে দেখাই দিই। এটা নিচের দিকে একদম একদম নিচের দিকে দেখেন এই পার্টে, এখানে দেখবেন লেখা আছে ক্যারেক্টারিস্টিক্স অফ এফেক্টিভ টিম। এই ক্যারেক্টারিস্টিক্স গুলো মুখস্থ করবেন, এগুলো ডিটেলস লিখে দিবেন। এবং হাউ টু বিল্ড অ্যান এফেক্টিভ টিম, এবার আপনি এই ডিটেলসটা লিখবেন, ভালো করে পড়ে বুঝে আপনি নিজের ভাষায় লিখবেন সুন্দর করে, যে কিভাবে আমি ভালো একটা টিম তৈরি করতে পারি। এই হচ্ছে দুইটা কনসেপ্ট। আর এটা হচ্ছে মুখস্থ ব্যাপার। F4 হচ্ছে প্রজেক্টের বাজেট নিয়ে। দেখেন বাজেটে 2টা টপিক আছে, ছোট ছোট 2টা টপিক, টিপিক্যাল কস্ট ক্যাটাগরি আর অ্যাপ্রোচ। এই 1 2 3 4 5টা অ্যাপ্রোচ আছে। এর মানে হচ্ছে বাজেট নিয়ে যখন পড়বেন তখন আপনি সরাসরি এই টপিকে যাবেন, যে কস্ট ক্যাটাগরি। এই যে এইটা মানে পেজ নাম্বার হচ্ছে 6। এখানে দেওয়া আছে যে কোনো একটা প্রজেক্ট তৈরি করার জন্য যে বাজেট লাগে, সেই বাজেটে কোন কোন খাতে বাজেটটা লাগে। 1 2 3 4 5 6 7 8, এই 8টা খাতে বাজেট লাগে। 8টা খাতের ডিটেলসটা এক্সাম্পল সহকারে লিখবেন। যেমন ধরেন একটা প্রজেক্ট বানাইতে গেলে হিউম্যান রিসোর্স লাগে, মানুষজন লাগে। সে মানুষজনের স্যালারি, ফুল টাইম অ্যাক্টিভিটির জন্য, টেম্পোরারি ওয়ার্কার্সের জন্য অনারিয়াম বা কোনো বিল লাগে, এই জিনিসগুলো এখানে বসবে। এরকম 8টা খাত ডিটেলস লেখা এবং সেটা এক্সাম্পল দেওয়া। আর 2 নাম্বার পার্ট হচ্ছে
কিভাবে বাজেট আপনি ক্যালকুলেট করবেন? ১, ২, ৩, ৪, ৫ এই ৫টা ওয়ে আছে। তো ৫টা ওয়ে ৫টাই এক্সাম্পল সহকারে লিখতে হবে। বাজেট এস্টিমেশন করার একটা হচ্ছে বটম আপ এস্টিমেশন, এটার এক্সাম্পলটা ভালো এবং খারাপ দিক। টপ ডাউন এস্টিমেশন, এটার এক্সাম্পল ভালো এবং খারাপ দিক। অ্যানালগাস, ভালো খারাপ দিক। প্যারামেট্রিক এবং লাস্ট হচ্ছে 3 পয়েন্ট এস্টিমেশন। এই কয়টা স্লাইড ভালো করে পড়লে মোটামুটি আপনাদের আইডিয়া হয়ে যাবে। এই হচ্ছে বাজেট তৈরি করা খাত এবং বাজেট তৈরি করার প্রসেসটা কি। এই এরপর আপনি পড়বেন হচ্ছে লেকচার 5 ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। এটা মাত্র একটা টপিক আমি আপনাদেরকে দিচ্ছি, ডেলিভারেবল বেসড ওয়ার্ক ব্রেকডাউন। এইটা খুবই সহজ একটা টপিক। মানে এটা আসলে মূলত মানে আপনাদের রিয়েল লাইফের বিভিন্ন মানে আপনারা যখন ওই যে ধর মাসের বাজেট টাজেট করেন, বাজারের জন্য খরচ স্যালারি থেকে কেটে কেটে বিভিন্ন খাতে খরচ আপনি অ্যাড করেন, এরকম জিনিসটা এখানে বোঝানো হয়েছে। তো আমি আগে বলছি যে ডেলিভারেবল বেস, দেখেন ডেলিভারেবল বেস ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার এটা কি। মনে করেন আপনি একটা কাজ বা কোনো একটা টাকা পয়সা বা কোনো একটা জিনিস মানুষকে ডিস্ট্রিবিউট করবেন, হ্যাঁ। তো মনে করেন মাসের খরচ যদি আপনার কাছে ধরেন আপনি 50,000 টাকা বেতন পান, এখন আপনি চিন্তা করছেন যে মাসের বাজার ধরলাম 15,000, বাসা ভাড়া হচ্ছে 20,000, বাচ্চার খরচ হচ্ছে 10,000, এরকম করে আপনি তো খরচটা বিভিন্ন খাতে দেন, হ্যাঁ। এই যে বিভিন্ন খাতে খরচগুলো যখন আপনি ব্রেকডাউন করেন, এই ব্রেকডাউন করার সময় দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে এক ধরনের ব্রেকডাউনকে বলা হয় ডেলিভারেবল, মানে ধরেন আপনি একটা জিনিস আসলে কিনবেন, ওই কেনার জন্য আপনি খরচের খাতটা রেখে দিছেন, কেনার জন্য স্পেসিফিক ওই জিনিসটার নাম জানেন আপনি কেনার জন্য। আর আরেকটা হচ্ছে আপনি একটা কাজ করবেন, হ্যাঁ, ওই কাজের জন্য আপনি খরচটা রেখে দিছেন। দুইটা দুই জিনিস। মনে করেন আপনি একটা ফার্নিচার কিনবেন, তাহলে আপনি লিখছেন যে ঘরের ফার্নিচার, এর জন্য আপনি 10,000 টাকা রাখছেন, এটা হচ্ছে ডেলিভারেবল। হ্যাঁ, মানে যে জিনিসটা আপনি ডেলিভারি দিবেন, মানে আপনার কাছে ফার্নিচারটা কিনে বাসায় নিয়ে আসবেন এরকম। আরেকটা হচ্ছে যে আপনি কেনাকাটা করবেন, কিন্তু আপনি জানেন না আপনি কেনাকাটা কি করবেন, আপনি বলছেন আপনি শপিং করবেন, শপিং এর জন্য আমি 10,000 টাকা রাখলাম। তো শপিং এর জন্য 10,000 টাকা রাখা মানে হচ্ছে ফেস বেস। আর যখন আপনি স্পেসিফিকলি ডেলিভারেবল কোনো কিছু কিনবেন এলিমেন্ট, তখন এটাকে বলা হয় ডেলিভারেবল বেস। এই যে এটা। তো এই এক্সাম্পলটা দেখেন, একটা বাসা তৈরির সময় এটাকে টপ ডাউন অ্যাপ্রোচে দেখেন। একটা বাসা তৈরির সময় আপনি 100% বাজেট নিয়ে বাসাটা শুরু করছেন, যে আপনার কাছে 2,15,500 টাকা বাজেট আছে, ধরেন এটা ডলারে আছে। এখন এটা ইন্টারনাল ডেকোরেশন, এটা বেস ফাউন্ডেশন, এক্সটার্নাল ডেকোরেশন, এগুলি করতে আপনি কোনোটাতে $86,000, $46,000, $43,000 বাজেট করছেন আপনি। এবার আপনি করছেন কি ইন্টারনাল ডেকোরেশনের ক্ষেত্রে ইলেকট্রিক এবং প্লাম্বিং এর জন্য 25,000 আর 61,000 টাকা রাখছেন, আর ফাউন্ডেশনের জন্য এত এত রাখছেন। এই যে ভেঙে ভেঙে আপনি কাজ করলেন, এই জিনিসটাকে বলা হয় ডেলিভারেবল। এটা সুবিধাটা কি অসুবিধাটা কি এটার ডিটেলস আপনারা বলবেন শেষ। এই হচ্ছে একটা মাত্র টপিক। আর লাস্টে হচ্ছে পিএলসি, মানে হচ্ছে প্রোগ্রাম, মানে মানে ইয়ে কি প্রজেক্ট লাইফ সাইকেল, সরি, প্রজেক্ট লাইফ সাইকেলের ব্যাপারটা হচ্ছে যে একটা প্রজেক্টের লাইফ সাইকেল আছে, এটা অনেকটা এইচডিএলসির মতোই কিছুটা, কিন্তু একটু ডিফারেন্ট। সেটা হচ্ছে প্রজেক্টের 5টা লাইফ সাইকেল আছে। একটা হচ্ছে ইনিশিয়েশন, প্ল্যানিং, এক্সিকিউশন, মনিটরিং, ক্লোজিং। এগুলো একদম হুবহু মানে মুখস্থ করে আপনি লিখে দেবেন যে কোন ক্ষেত্রে কি হয় আর কি। এই হচ্ছে মূলত আপনার টপিক। সবগুলো টপিক থেকেই কোশ্চেন আসবে, মনে রাখবেন। ফাইনালে প্রত্যেকটা টপিক থেকে প্রশ্ন আসবে। এখানে স্পেসিফিকলি আমি চ্যাপ্টার এবং টপিকগুলো লিখে দিছি। সো মনে করেন এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে মানে 6টা থেকে 6টা প্রশ্ন আসবেই কোনো না কোনোভাবে, 40 মার্কের। আর আপনারা অবশ্যই যেদিন ক্লাস টেস্ট দিবেন, মানে মিড ফাইনাল পরীক্ষাটা দিবেন, ওই দিনই সাথে সাথে আমার সাথে কমিউনিকেট করবেন আগে, যে ওই দিনে আধা ঘন্টা সময় বেশি নিয়ে আসবেন। ক্লাস শেষ, পরীক্ষা শেষ, বের হয়ে আসবেন। এসে আমি আপনাদেরকে একটা দিব, মানে 7.5 মার্কের একটা পরীক্ষা নিব, সেটা হচ্ছে ক্লাস টেস্ট, সেটা হচ্ছে পার্ট ডায়াগ্রাম। এই যে পার্ট ডায়াগ্রাম পরীক্ষাটা, এটা কিন্তু অলরেডি আমি আপনাদেরকে এখানে দেখাই দিচ্ছি, যে ধরেন এরকম একটা টেবিল দিয়ে দেবো, এই টেবিল থেকে আপনারা একটা পার্ট ডায়াগ্রাম, টোটাল অ্যান্সার এবং এটার শর্টেস্ট পাথ মানে ক্রিটিক্যাল পাথ বের করবেন। ব্যাস এই 3টা জিনিস করে 7.5 মার্কের আপনাদের ক্লাস টেস্টটা হয়ে যাবে আর কি। আর অ্যাসাইনমেন্টটা অবশ্যই 22 তারিখের আগে ফিল আপ করে জমা দিবেন। আমি লিঙ্কটা ওপেন করে দেখবো, এখানে 500টা ফিল আপ হবে অটোমেটিক্যালি। 500টা ফিল আপ হয়ে গেলে আমার জন্য কমপ্লিট। প্রত্যেকে 50টা করে ফিল আপ করে ফেলবেন। মোটামুটি এই হচ্ছিল আপনাদের আজকের সেশনটা। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, স্যার বলছি যে অ্যাসাইনমেন্ট কি আবার নতুন করে করতে হবে, মানে মিডে যে লিংক দিছিলেন ওইটা আলাদা আর ফাইনালের জন্য আলাদা? না না না, একই লিঙ্ক, আপনি ভালো করে দেখেন।
হ্যাঁ আমি তো হচ্ছে মিডের সময় করছি, এখন কি আবার করা লাগবে? না, কেউ করে নাই ঠিক মতো। করলে অলরেডি আমি কিন্তু দেখাইছি আপনাদের। হ্যাঁ, স্যার ওইটা যদি আরেকটা বার রিপিট করতেন ভালো হতো। মানে কি ধরনের রিপিট করবো বুঝতেছি না। স্যার মানে আমি তো ওখানে সাবমিট করছিলাম, কিন্তু এখন কেন দেখাচ্ছে না বা এটা আর মানে কি। এটা দেখেন, আপনি যদি মানে যেই করুক না কেন, আমার কাছে কিন্তু লিস্ট থাকবে, ঠিক আছে? মাত্র 9টা সাবমিশন হয়েছে প্রপারলি। হ্যাঁ, স্যার 31 আমার আইডি, 9 নাম্বার স্যার আইডি। আমিও তো স্যার করছিলাম স্যার 093 স্যার। 093। জি স্যার। হ্যাঁ, কিন্তু আমি তো এখানে কোনো আরই পাচ্ছি না। মানে আপনি দেখেন, মানে রেসপন্স কিন্তু মাত্র 18 আসতেছে। আচ্ছা, তারপর আমি দেখি একবার আপনার এক্সেল কপি করে দেখি যে আর ভিতরে আছে কিনা রেসপন্স। দেখেন মাত্র 18টা রেসপন্স আসছে, ঠিক আছে? এই দেখেন, খেয়াল করেন। নিজেই করছিলাম স্যার, তো 2টা স্যার। তার মানে যদি কেউ রেসপন্স করেও থাকেন, যেমন 664, এই কয়টা রেসপন্স আসছে? 31 একটা রেসপন্স আসছে, আর বাকিগুলি রেসপন্স নাই বললেই চলে। মানে ন্যূনতম এক একজনের 50 করে রেসপন্স এমনি আসবে। আমি ওটা স্যার আমিও মানে কয়েকটা করছিলাম স্যার, এখানে দেখা যাচ্ছে না। মানে এখানে দেখা যাবে এরকম না বিষয়টা, আগে ব্যাপারটা বুঝেন। মানে এটা এমন একটা জিনিস, এখান থেকে কিছু ডিলিট করা যায় না। মানে যা একবার দিয়ে দিবেন সারা জীবনের জন্য সেভ থাকবে। মানে এটা আমার হাতের কন্ট্রোল না যে আমি আপনার মানে জিনিস ডিলিট করে দিলাম আবার ব্যাক করতে। মানে বিষয়টা হচ্ছে যা আপনি ইনপুট দিবেন ও ফিক্স করে রাখবে, জীবনে কেউ ডিলিট করতে পারবে না। হাইড করে রাখতে পারবে কিন্তু কোনো লাভ হবে না আর কি। আপনি দেখেন 18টা মাত্র রেসপন্স আসছে এখানে। এখন একটা বিষয় হচ্ছে কি যে যদি মানে এখানে একটা বিষয়, সেটা হচ্ছে যদি মনে হয় যে না সার্ভেটা আপনাদের জন্য ঝামেলা, তাহলে আমি আপনাদেরকে টপিক লিখতে দিব, আপনারা লিখে আমাকে জমা দিয়ে দিবেন। তাহলে এটা তাহলে যেটা হবে যে আপনাদেরকে আমি বলে দেবো যে এই টপিকগুলো আপনারা ডিটেলস লিখে আমাকে হাতে লিখে আমাদের একটা জাস্ট কভার পেজ প্রিন্ট করে জমা দিয়ে দিবেন, ব্যাস। এটা করলে আপনার যদি সুবিধা হয় তাহলে আমি টপিকগুলো মানে এখনই আপনাদেরকে গ্রুপে পোস্ট করে দেবো আর কি। এটাই স্যার মনে হয় হাতে লিখে জমা দিলে এটাই ভালো হবে, কারণ এখানে যেহেতু সার্ভারের প্রবলেমের জন্য অনেক সময় শো করতেছে না স্যার। আমি ওই দিনকে 50টাই করছি লিঙ্ক থেকে, কিন্তু এখানে তো শো করে না। এখানে শো করবে না যতক্ষণ মানে অ্যাকচুয়ালি আপনাদের সাবমিশনটা হয় না বলে শো করবে না, বিষয়টা হচ্ছে এরকম। আচ্ছা, এখন যদি এটা ঝামেলা মনে হয় আমার কোনো প্রবলেম না, আমি আপনাদেরকে একটু পরেই যে কয়টা টপিক লিখে দেবো ওই টপিক লিখে ডিটেলস আপনারা কি করবেন, মানে এমন না যে ওই লামসাম একটা লিখে দিচ্ছেন এরকম না। মানে আপনাদেরকে মোটামুটি ভালোই লিখতে হবে, কারণ 10 মার্কের একটা বিষয় তো যথেষ্ট পরিমাণ লিখতে হবে, কারণ আপনাদের মিড টার্ম বা অন্য অন্য জায়গায় কিন্তু মার্ক অনেক কম আছে। এই জন্য এটা আপনাকে মার্ক উঠাইতে হলে সবাইকেই যথেষ্ট পরিমাণ লিখে একদম সুন্দরভাবে মানে পিন আপ করে কভার পেজ দিয়ে সাজায় আমাকে স্যার অ্যাসাইনমেন্টে সাবমিট করতে হবে। আমি মাত্র একটা সাবমিট করলাম, আপনি একটু দেখবেন যে এখন সাবমিট হয়েছে কিনা। হ্যাঁ, এই যে একটা হয়েছে, দেখছেন? এই যে 93 দেখেন। জি স্যার। মানে সাবমিট করলে এখানে আসবে এবং এটা কোনোদিন ডিলিট করা যায় না এটাতে। এটা হলো সবচেয়ে বড় বিষয়। কোনোভাবেই ডিলিট হবে না। কিন্তু কেউ যদি সাবমিট করতে না পারে, না করে বা ধরেন, তাইলেই একমাত্র এখানে আসবে না, এই হলো মূল কথা। এই যে আমি আপনাদেরকে দেখাই, ও স্ক্রিন তো শেয়ার নেই। এই দেখেন, এই যে 19 নাম্বার যে সাবমিট করছে তার আইডি হচ্ছে 93। জি স্যার। হ্যাঁ, মানে আপনাদের হয় সাবমিট হয় নাই, দিছেন কিন্তু কোনোভাবে সেভ টেভ করেন নাই, ঠিক মতো সাবমিট বাটন ক্লিক করেন নাই, দিয়ে চলে গেছেন, শেষ। এই জন্য পুরোটাই মিসম্যাচ হয়ে গেছে, এরকম হতে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে আমি আপনাদেরকে টপিকগুলো দিয়ে দিতেছি সবাইকে। হ্যাঁ, স্যার টপিকগুলো সার্ভেই থাকুক স্যার, যেহেতু কাজ করতেছে আমরা সার্ভেই করব। সার্ভেই বাকি সবাই স্যার ওই সেম কথাই বলতে। হ্যাঁ, মানে বিষয়টা সার্ভেটা হলে আপনাদের ইজি, মনে করেন তো লেখার প্যারা নাই, আপনারা ওই 2-4 জন মানুষকে দিয়ে এমনি সার্ভে করে ফেলতে পারবেন। আর নিজেরা একটু ক্লিক করে আপনারা নিজেরা মানে আইডি দিয়ে সার্ভেটা থাকলে আমার শুধু টাইম স্ট্যাম্প থাকলে আর কিছু নেই। ওকে স্যার। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আপনারা কাইন্ডলি স্যার টাইম নির্ধারণ করেন, ডেট এবং টাইম। হ্যাঁ, টপিকটা আরেকবার দেখাই দিলে ভালো হয় স্যার। কোনটা 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 কোনটা? স্যার থিওরি ডায়াগ্রাম যেটা দেখাই না স্যার। না,
আমি এখন পর্যন্ত দেখাবো না, আমি এটা বলতেছি যে আপনারা এই জায়গাটার জন্য একদিন সিরাজ মাইক্রোফোন সিরাজ হ্যাঁ মানে একদিন আপনারা পুরো সময় পাবেন। আপনারা এখন যেটা করবেন কি টপিকগুলোর কনসেপ্ট আমি ধরাই দিছি, শুধু আপনারা ধরেন 2 দিন সময় নেন, 2 দিন সময় নিয়ে স্যার যে বললো আমি এই টপিকগুলো একটু খুলে দেখেন, হ্যাঁ দেখার পরে যদি মনে হয় কমপ্লেক্স লাগতেছে কোনো সমস্যা নেই, মনে করেন মঙ্গলবার ফর এক্সাম্পল, হ্যাঁ মঙ্গলবার মনে হলো যে স্যার মঙ্গলবার সকালে বা সন্ধ্যার পরে 1 ঘন্টা ক্লাস নেন, মানে সবার জন্য সুবিধা এই ঘন্টার টাইম আমাকে বলেন, ওই দিনই আমি বসে আপনাদেরকে ডিটেইলস সব পড়াই দেবো বা টপিক ওয়াইজ ধরে ধরে পড়াই দেবো। ঠিক আছে, কারণ আজকে রাতে এমনিতে রাত 11টা বেজে গেছে প্রায়, এখন যদি ধরা শুরু করি মানে এমনি অনেক জ্ঞান লাগবে। তো 2টা দিন সময় নিয়ে টপিক বুঝেন, টপিকগুলো কোনটা ভালো লাগে বুঝতেছেন না সেটা আমাকে ধরাই দেন, সাথে সাথে আমি আপনাদেরকে 2 দিন পরে আপনারা রিল্যাক্সে আমাকে একটা সময় বলেন যে স্যার ঠিক আছে 7টার পরে বসেন বা 8টার পরে বসেন, 1 ঘন্টা সময় নিয়ে আপনাদের প্রত্যেকটা টপিক আমি ধরে ধরে হাতে অনলাইনে একদম একে একে বুঝাই দিব, সমস্যা নেই। এটা আপনারা সবাই মানে খুব তাড়াতাড়ি যেটা করবেন, ওই একটা ক্লাসের জন্য ডেট এন্ড টাইম এবং 23 তারিখের পরে 23, 24, 25, 26 এরকম তাড়াতাড়ি কোনো একটা সময় সবার সেন্ট্রালি একটা ডেট এবং একটা টাইম আমাকে বলেন, যে সময় আপনারা এক্সাম দিতে পারবেন। স্যার আমাদের মানে ফাইনাল শেষ হওয়ার পরে কি আমরা দিতে পারবো না? মানে মানে কি মানে কোনটা? আমাদের রেগুলার কোর্সগুলো দেওয়ার শেষে আর কি স্যার। মানে কি মানে রেগুলার কোর্স মানে কি জমা দিবেন এটা বলতেছি। মানে আমাদের আপনার হচ্ছে যে এই কোর্সের ফাইনালটা আর কি স্যার। ও না না, কোর্সের ফাইনাল তো আমার হাতে না, মানে কোর্সের ফাইনাল হচ্ছে আপনারা একটা ডেট আমাকে বলতে হবে, ওই ডেটে আমাকে কোশ্চেনটা জমা দিতে হবে। কোশ্চেন আমি তার পরীক্ষা নেব না, ওই কন্ট্রোল এক্সামিনেশন পরীক্ষাটা নিয়ে নিবে, বুঝছেন? স্যার ওইটা মানে মানে কবে হইতে পারে? মানে ওটা হচ্ছে মানে আমাকে আমাকে বলে দিছে যে আপনাদের এই যে 23, 24, 25 এই যে যে টাইমটা ফাইনালের, এই ফাইনালের ডেটের যে কোনো একদিন এবং যে কোনো ওই স্লটের যে কোনো এক স্লট, মানে 3 স্লটে পরীক্ষা হয় না আপনাদের, 3 স্লটে যে স্লটে সবারটা মিলে ওই ডেটটাই আমাকে জানাইলে আমি ওনাদেরকে বলে আসলে ওনারা একটা রুটিন পাঠিয়ে দিবে। এই সো এইটা আপনারা মানে একটু ডেট এন্ড টাইম খেয়াল রাখবেন, কারণ এটা আমার হাতে না, মানে যেটা যদি এমন হতো যে এটা আমি বাসায় মানে রুমে পরীক্ষা নিতে পারবো, তাহলে আমি বলতাম যে ঠিক আছে আপনারা সব পরীক্ষা টরীক্ষা শেষ হয়ে লাস্টের দিন আসেন আমার রুমে বসে পরীক্ষা দিন, কিন্তু জিনিসটা তো আমার কাছে না, প্রশ্ন তো আমাকে জমা দিয়ে আসতে হয়, আর ওনারাই নির্ধারণ করে, ওনারা আমাকে শুধু বলে দেয় যে দেন এত তারিখে এত রুমে পরীক্ষা হবে, শেষ। তাহলে কি স্যার আমরা জাস্ট আপনাকে স্লটটা জানাবো যে মানে হ্যাঁ কখন ডেট এন্ড স্লট, হ্যাঁ ডেট ডেট এন্ড এন্ড স্লট। স্লটটা? আচ্ছা কাইন্ডলি সবারটা সেম থাকুক, মানে কথাবার্তা বলে নিয়েন, কিন্তু মানে কোনোভাবেই সাপ্লিমেন্টারি এই ফাইনালে দেওয়া যাবে না। স্যার সেম পিসি থেকে মানে যদি দুইটা দেওয়া হয় তাইলে কি স্যার এটা না, কাউন্টেবল হয়? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, মানে এটা হবে, সমস্যা নেই। আপনি একা বসে একবারেই 50টা দিয়ে দিতে পারেন একবার বসে। তো তাও একবার একটু দেখবেন স্যার হয়েছে কিনা। হ্যাঁ, এই যে এখন 21টা হয়ে গেছে অলরেডি, মানে অলরেডি এই যে 2টা সাবমিট আরো হয়ে গেছে। আচ্ছা তাহলে আজকে মোটামুটি এই পর্যন্তই। আপনারা তাহলে নেক্সট আমাকে একটা ডেট জানান, আমি ক্লাস নিয়ে আপনাদেরকে বুঝাই দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ।